বিহাইন্ড দ্য সিন শব্দটা শুনেছেন কেউ কখনো? এর মানে হলো সামনে যা দেখছেন এর পেছনে অন্য কিছু থাকে। আজকের মুভিটা এই টপিকের উপর। সব সময় আপনি যা দেখছেন তা হয় না। কিছু মানুষের স্বভাব এমন থাকে যে কাউকে কিছু না জানিয়ে তার জন্য বিশাল কিছু করে ফেলে। আমরা যা ভাবি তার বিহাইন্ড দ্য সিন ভিন্নও হতে পারে। মুভিতে ব্যাপারটা খুব সুন্দর করে তুলে ধরেছে। বাকি মুভির কাস্টিং, সবার অ্যাক্টিং, লোকেশন, ক্যারেক্টার ওয়াইজ অ্যাক্টরদের ডিমান্ড এবং ডিরেক্টরের প্রেজেন্টেশন সবকিছু খুবই ফালতু ছিল। আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের ভালো লাগার মতো প্রেজেন্ট করতে, দেখা যাক কি হয়। মুভিতে কোনো ধরনের ভালগার বা নিউডিটি সিন একদমই নেই, তাই সবাই মিলেই এনজয় করতে পারবেন। বাট রোমান্টিক জনরার মুভি যেহেতু, তাই একটু তো মজা। কথা বলছিলাম রোমান্টিক ড্রামা তেলেগু মুভি নাম ও সাথিয়া এর ব্যাপারে। মুভির কাহিনী শুরু হয় হায়দ্রাবাদে। শুরুতে আমরা এক ভদ্রলোককে দেখায় যার অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছিল না। নাম অর্জুন, এন্ট্রি পরে করাবো, ঠিক আছে? শুধু নাম মনে রাখেন। টলমল করতে করতে রুমে আসে, টেবিলে হেলানি দেয়, ক্যামেরা তার ফেসে ধরে থাকে আর তার ভয়েস আমাদের বলে যে প্রথম প্রেম জীবনের এক এমন অনুভূতি যা কখনো ভোলার নয়। প্রথম প্রেমের যে ফিল তা হয়তো আর কখনো লাইফে আসে না। বাট আফসোস, প্রথম প্রেম সব সময় কষ্ট দেয়। এরপর ভাই সাহেব শার্টের ভিতর থেকে একটা কার্ড বের করে রেখে দেয়। ক্যামেরা আবার তার ফেসে ফোকাস করে এই খামের সূত্রে কয়েক ঘন্টা পেছনে আসে। ও দাদা, মোজ দেখি বর্ষি ফেলেছেন কফির মাঝে। যাক, সে কাজ করছিল, ফোন আসে, কেটে দেয়, আবার আসে। অর্জুন রিসিভ করে রেগে যায়। কল কেটে দিচ্ছি, দেখছিস না? ওপার থেকে তার ফ্রেন্ড বলে, ভাই জীবন মরণের ব্যাপার, প্লিজ ফোনটা কাটিস না, একটু আমার এখানে আয়। সিন চলে আসে একটা মন্দিরে। এই সেই অর্জুনের ফ্রেন্ড সুরেশ, যে তাকে কল করে এখানে আসতে বললো। এবারে এন্ট্রি করে নাকি? তো এই হলো মুভির হিরো বা লিড ক্যারেক্টার আরিয়ান গৌরা অর্থাৎ অর্জুন। কি হয়েছে, এমন ভেষ ধরেছিস কেন? সুরেশ বলে, ভাই কাল অন্য একটা মেয়ের সঙ্গে পাবে গেছিলাম, গার্লফ্রেন্ড সেটা জানতে পেরেছে, ও আমাকে এখানে ডেকেছে, বাকিটা তোকে সামলাতে হবে, নয়তো আমাকে মেরেই ফেলবে। আর আমি জানতাম এমন কিছুই হয়েছে। সুরেশ বলে, ভাই তুই একটু ভিতরে যা, আমি ওকে নিয়ে আসছি। একটু পর সুরেশের সংস্কারী নাসরিন চলে আসে। চল। কোথায় বাবু? অন্য মন্দিরে। এখানে তুই নিশ্চয়ই কোনো সেটিং করে রেখেছিস। বাবু কি বলছো? আবে চল। গেল। পুরোহিত মশাই আওতে নিয়ে আসে এক আন্টি, তার মেয়ের জন্য আশীর্বাদ চাই। ওদিক থেকে অর্জুন আসছে দর্শন করার জন্য। সামনের দিকে তাকাতেই কি যে দেখে, সে অবাক। মনে হচ্ছিল মামুন আর লালাকে একসঙ্গে দেখে ফেলেছে। যাক, ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করলে আমরা দেখি ব্যাপারটা আসলে ফানি নয়। এন্ট্রি হয় মুভির হিরোইন বা ফিমেল লিড ক্যারেক্টার মিষ্টি চক্রবর্তী অর্থাৎ কীর্তি। সেও হা করে দেখছে। দুজনের এমন অবাক করা রিয়াকশনে এটা তো কনফার্ম হলো দুজনের খুব পরিচিত হয়তো। পাশে কীর্তির মা তার চেয়ে থাকা দেখে জিজ্ঞেস করে, বেটি কেউ তোর ফ্রেন্ড? কীর্তি বলে, হ্যাঁ মা, হ্যাঁ। আন্টি বলে, বাহ, এটা তো খুবই ভালো হলো। আরে বেটা এদিকে এসো। ব্যাগ থেকে কার্ড বের করে, তোমার নাম যেন কি বেটা? অর্জুন তো হা করে জাস্ট কীর্তিকেই দেখে যাচ্ছে। বেটা কি নাম তোমার? অর্জুন বলে। আন্টি নাম লিখে কার্ড কীর্তিকে দেয়। বেটি ওকে দাও। কীর্তি আর দেয় না। আন্টি বলে, বেটা কীর্তির বিয়ে তো, তোমায় কিন্তু অবশ্যই আসতে হবে, হ্যাঁ, কারণ প্রথম কার্ড তোমাকে দেওয়া হলো, আসবে কিন্তু। বিয়ের কথা শুনে অর্জুন আরো অবাক হয়। আর দুজনের অবাক হওয়াতে আমরা এটা বুঝতে পারলাম এদের মাঝে কিছু তো একটা ছিল। অর্জুনের ফেস দেখে মনে হচ্ছে ব্যাপারটা খুবই সিরিয়াস। কীর্তি চলে গেলে অর্জুন কার্ডটা দেখে। তো এই হলো কার্ডের সূত্র। এই কার্ড দেখার পর থেকেই অর্জুনের এমন অবস্থা। এখন এই কীর্তিকে বা এর পেছনের কাহিনী কি, কেন তারা অবাক হলো, সেটা দেখাতে সিন আবারও পেছনে আসে বিশাখাপট্টনম, যে সময় অর্জুন জায়েদ খান ছিল, মানে কলেজে পড়তো আর কি। আর কলেজে তো এমন মারামারি খুবই কমন ব্যাপার, সেটাই চলছে। দুই গ্রুপের মাঝে তুমুল মারামারি। অর্জুন বোয়াল মাছকে ধরেছে, সুরেশও তার সঙ্গেই পড়তো, কাঁচামরিচ দেয়, অর্জুন ভেঙে এর চোখে মুখে লাগিয়ে দেয়। এটাই নাকি এখনকার মারামারির ধরন। যাক, এগুলো আবার পিয়ন ভিডিও করে এনে প্রিন্সিপালকে দেখায়, ব্যাস সবাইকে ডাকা হয়। প্রিন্সিপাল বলে, আবে পাতি হাঁসের দল, শান্তিতে কি তোরা মারামারি করতে পারিস না? এসব কি বে? আচ্ছা বলতো তোদের সমস্যা কি জন্য তোরা মারামারি করছিলি? অর্জুন বলে, স্যার আমি যখন প্রথম কলেজে আসি, এক সিনিয়র ভাই আমাকে চিঠি দিয়ে একটা মেয়েকে দিতে বলে। আমি যে মেয়েকে চিঠিটা দিই সেই মেয়েকে এই গান্ডু পছন্দ করতো। ওই মেয়ে আবার ওই সিনিয়র বড় ভাইকে ভালোবেসে ফেলে। এখন এই গান্ডু মনে করে আমি নাকি তাদের প্রেম করিয়ে দিয়েছি। সেই সময় তো আমি জুনিয়র ছিলাম, তাই না? সে আমার পিছে পড়ে আছে, এই হয়েছে আর কি। প্রিন্সিপাল বলে, হে উপরওয়ালা, জায়েদ খান, হিরো আলম, মোস্তাক তিশা, মামুন লায়লা, এসব প্রাণীদের অত্যাচারী আমরা সহ্য করতে পারছি না, ওপর থেকে আবার এরা। না, তোমাদের পরিবারকে জানাতে হবে। স্যার প্লিজ। তখন এই পেছন থেকে একটা মেয়ের মিষ্টি কণ্ঠ ভেসে আসে। স্যার আসবো? মেয়ের কণ্ঠ শুনেই অর্জুনের ঘন্টি বেজে ওঠে। এখানেই কীর্তিকে প্রথম দেখে অর্জুন, আর সেই দেখাতেই তাকে ভালো লেগে যায়। কীর্তি মেকানিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সে কলেজে খুব কম আসে, এই জন্য প্রিন্সিপাল তাকে ডেকেছে। কীর্তি তুমি অপেক্ষা করো, ওদের আগে সাইজ করি। বল রে চামচিকার দল, তোদের কি করবো এখন? এরা সরি মরি বলে স্যারকে পটিয়ে নেয়। ওরা চলে গেলে কীর্তি সরি বলে সে একটু প্রবলেমে আছে, তাই কলেজে আসতে পারেনি। এখন থেকে নিয়ম
নিয়মিত আসবে, ঠিক আছে এসো। পরদিন সকালে সিন সুরেশের বাড়িতে শুরু হয়। এরা তার বাবা মা। আন্টি বলছে, ওগো ঝন্টুর বাপ, শুনছো তোমার ছেলেকে নিয়ে কি কিছু ভাবছো? কি হয়েছে? আরে কাল দেখি ও নিচতলার ছোট মেয়ের সঙ্গে লাবি ডাবি খেলছে। কাকু বলে, আরে কি বলছো না বলছো, ছোট মেয়ে হবে কেন? আমি তো ওকে নিচতলার বড় মেয়ের সঙ্গে টুকি খেলতে দেখেছি। কি তাহলে কি সে দুই বোনের সঙ্গেই ছেলে কলেজের জন্য বের হয়েছে? কাকু ডাকে, বেটা টাকা নিয়ে যা। ছেলে টাকার লোভে আসে, বাবা দাও। কাছে আসার সঙ্গে সঙ্গে কাকু ধরে ফেলে, আবে ছোট হাতের এবিসিডি, আমার মান সম্মান কি রাখবে না? শালা দুই বোনের সঙ্গে তুই লুডো খেলা ধান্দা করছিস? আরে বাবা কি বলছো এসব? আমি তো জাস্ট তাদের দর্জিগিরি শিখাইতেছিলাম, তাই না? আমরা কিছু বুঝি না বলে দুজন মিলে সুরেশকে খেলাতে শুরু করে। আরাম গাদা। সিন পরের দিন কলেজে আসে। अर्जुन सुरेश के बोले अरे जाना भाई একটু পড়াশোনা কর, আজ বাদে কাল এক্সাম হবে, যা। সুরেশ বলে আরে পড়াশোনা করে কি হবে, শেষ পর্যন্ত তো জাহিদ খানই হতে হবে। আমি আছি অন্য চিন্তায়, বাবার ট্রান্সফারের কথা চলছে হায়দ্রাবাদে, একবার সেখানে যেতে পারলে কাজ হয়ে যাবে। শুনেছি সেখানকার মেয়েরা এক একটা আগুন। अर्जुনের ধ্যান তার কথার দিকে নেই, সে কি যেন করছে। আবে কি করছিস বে, দেখি। কারাকারি করে নিয়ে সুরেশ দেখে সে কীর্তির নাম আট করেছে। কি বে এটা কবে হলো? अर्जुन বলে ভাই পরশু ওকে দেখে ওর প্রেমে পড়ে গেছি, খুব ভালো লেগেছে। কি আপনাদের সঙ্গে এমনটা হয়েছে না? ভালো লাগা শুরু হতে না হতে তার নাম এখানে সেখানে লেখা শুরু হয়। যাক, তো এরা এদিকে প্ল্যান করছে, ওদিকে अर्जुনের চিরশত্রু বোয়াল গিয়ে কীর্তিকে বিরক্ত করা শুরু করে। এ কীর্তি চল ডেটিং এ যাবো। কীর্তি রাগবাগ করে তাকে পাঠিয়ে দেয়। এর 2 দিন পর এক্সাম শুরু হয়, সবাই লেখা নিয়ে বিজি। अर्जुन এখনো ভাবছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো তাই। স্যার দেখে বলে আবে ডোরেমন, সময় শেষ হয়ে যাচ্ছে, কিছু তো লেখ। মানে ভাবতে ভাবতে সময় শেষ, সে এখনো কিছু লেখেইনি, কপাল। যাক, এক্সাম শেষে কীর্তি যাচ্ছিল, अर्जुन আসে। কীর্তি 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 কি হয়েছে, চিনেছ আমায়? আরে আমি अर्जुन, সেদিন প্রিন্সিপালের রুমে দেখা হলো। আপনি তো মহান ব্যক্তি, আপনাকে আর কে না চেনে, বলুন কি হয়েছে? अर्जुन বলে শুনলাম ওই মাথা মোড়া নাকি তোমায় ডিস্টার্ব করছে। কীর্তি একটু নরম হয়, করছে, তুমি কি করে জানলে? ছেলে ভাব নিচ্ছে, হ্যাঁ রে আমি সব জানি, কলেজে তো আমার খুব প্রভাব। তারা কথা বলছিল, বল আসে, কীর্তিকে তার সঙ্গে যেতে বলে। কীর্তি আঙ্গুল দেখায়, বাস অপমানিত হয়ে বেচারা চলে যায়। পরের দিন সকাল সকাল এসে अर्जुन কীর্তির ক্লাসে যায় তাকে দেখতে। তখন কেউ আসেনি, কিন্তু বোর্ডে কেউ কীর্তির সঙ্গে তার নাম লিখে রেখেছে। अर्जुन মনে করে এটা বলের কাজ, সে তার নাম মিশিয়ে বলের নাম লিখে দেয়। তারপর যখন কীর্তি ক্লাসে আসে, সবাই তাকে খেপাতে শুরু করে। কীর্তি মুছে দিয়ে রাগমাগ করে চলে যায়। अर्जुन আবার আসে, কীর্তি কি হয়েছে? আরে এত রেগে আছো কেন? ও ওই মাথা মোটা আবার কিছু করেছে না? আচ্ছা শোনো, তুমি কি ওর থেকে মুক্তি পেতে চাও? তাহলে আমার কাছে না একটা উপায় আছে, এক ফাইলে যথেষ্ট, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আরে ওদিকে যাচ্ছে কেন? কীর্তি বলে কি উপায় শুনি। अर्जुन বলে তুমি আমার সঙ্গে প্রেম করো, এটা দেখলেই ও আর পিছু নেবে না। কীর্তি বলে তাই না? এক ভেড়ার হাত থেকে বাঁচতে আরেক দুম্বার সাহায্য নিব? अर्जुन বলে আরে পাগল, এটা 100% কার্যকরী। আর আমি তো তোমার সত্যি সত্যি প্রেম করতে বলছি না, জাস্ট ওকে দেখাবো আমরা। যাক, अर्जुনের আইডিয়া কীর্তির ভালো লাগে। আর পরের সিনে আমরা দেখি अर्जुन বলকে দেখাচ্ছে, আবে সাঙ্গিয়া পালট, তারা ধ্যান কিদারে। বল দুজনকে এভাবে দেখে তো জ্বলে যায়, মারার জন্য তারা করে, থাম তোকে আজ দেখাচ্ছি। এরা দৌড় দেয়, আর লুকোচুরির ফাঁকে একটু ইউ নো হোয়াট আই মিন। আরে না 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 না, যতদূর ভাবছেন তা হয়নি, মেয়ে ভদ্র আছে। যাক, সারাদিন কোথায় যেন ঘুরে ফিরে রাতে अर्जुन কীর্তিকে বাড়ি পৌঁছে দিচ্ছিল। মাঝে বিভিন্ন ইশারায় अर्जुन বোঝানোর চেষ্টা করে যে সে তাকে সিরিয়াসলি পছন্দ করে, বাট কীর্তি না বোঝার ভান করে। বাড়ি চলে আসে, কীর্তি যাচ্ছিল, अर्जुन ডাকে, আর অবশেষে এখানেই সে প্রপোজ করে দেয়। প্রপোজে কি বলে, শোনো ওই মাধবীলতা, বলছি তোমায় মনের কথা, আমি পাগল হয়েছি তোমার প্রেমে, মানছে না বাধা মন, তুমি মিশে গেছো মোর সবটা জুড়ে, সাথে আছো সারাক্ষণ, দেখেছি যেদিন প্রথম তোমায়, বুনেছি মনে ঘর, আমি বটের মতো থাকবো তোমার পাশে, ঘর হবে না কখনো নড়বড়। কবিতা শুনে আপনাদের কেমন লাগলো জানি না, কীর্তি ফিক করে একটু হেসে দিয়ে চলে যায়। আর এই হাসির মানে তো ঠিকই বুঝতে পারছেন নাকি? সিন পরদিন সকালে কলেজে আসে। अर्जुन কীর্তিকে দেখতে আসে, দেখতে পায় না। তার ফ্রেন্ডকে ইশারা করলে সেও কিছু বলতে পারে না। নতুন নতুন চুলকানি, টেনশন তো হবে, তাই না? তো ফোন করে, তাতেও লাভ হয় না। অনেকগুলো টেক্সট করে, সারা পায় না। কলেজ শেষে কীর্তির বাড়িতে যায়, দেখে গেট তালা দেওয়া। বারবার ফোন ট্রাই করে, কিন্তু কাজ হয় না। ছেলের মাথা ঘুরে যায়। প্রথম কোনো মেয়েকে সে ভালোবাসলো, কি হলো তার? আস্তে আস্তে अर्जुনের মন খারাপই বেড়ে যায়। সে খুব সিরিয়াস হতে শুরু করে। কয়েকদিন পার হলে अर्जुन আবার কীর্তিদের বাড়িতে যায়, আর এবার দেখে বোর্ড ঝুলানো টুলেটের। अर्जुনের মন ভেঙে যায়, সে কীর্তিকে মিস করতে থাকে। এটা কেমন একটা ব্যাপার হয়ে গেল। সুরেশ কথা বলে বুঝতে পারে তার অবস্থা খারাপ। এখন বন্ধু ছেঁকা খেয়ে বেকা হয়ে আছে, এমন অবস্থায় আপনারা কি করেন? তার মাইন্ড ঠিক করতে নিয়ে যায়। আর এখানে কি তারে নারে হচ্ছে তা তো দেখতেই পাচ্ছেন। যাক, তারা এইভাবেই তাদের মাইন্ড ঠিক করুক, করতেই পারে, সে অধিকার তাদের রয়েছে। আমরা বরং পরের কাহিনীতে যাই, নাকি ঝন্টুর মা?
আচ্ছা। অর্জুনের মা ব্যাপারটা লক্ষ্য করে তার বাবাকে বলে যে 7 দিন হয়ে গেল ওর অবস্থা দেখেছো তুমি, কোনো খবর নিচ্ছ ছেলের? কাকু বলে এত টেনশন নেওয়ার কিছু নেই, আজকালকার ছেলেপেলেদের কলেজ লাইফ একটু এমনই হয়, বাট আন্টি টেনশন করছে, না জানি সে উল্টো পাল্টা কিছু করে বসে। কাকু তাকে বুঝাই এটা অর্জুনের দাদি। অর্জুনের ফোন একটু বাজতেই সে ফোন ধরে ফেলে। হ্যালো কীর্তি। সুরেশ রেগে যায়, তুই এসব কি বে, এতদিন হয়ে গেল সেই একই রেডিও বাজাচ্ছিস। কীর্তি কীর্তি কি পেয়েছিস তুই বলতো? হায়দ্রাবাদে গেলাম আমি, তুই মর এখানে বলে সে রেখে দেয়। একটু পর অর্জুনের বাবা আসে। বেটা কি হচ্ছে এসব, কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে কথা বল, কেউ হার্ট করলে সেখান থেকে মুভ অন করার চেষ্টা কর, এসব আগের দিনের মতো একই জিনিস ধরে থাকলে হবে? কোনো ব্যাপারে এতটা ডিপ্রেস থাকা ঠিক নয়, ভালো লাগছে না জায়গা পাল্টা, ঘুরতে যা, বন্ধুদের সঙ্গে কথা বল, নতুন বন্ধু বানা, তারপর দেখবি যে সময়টা এখানে বসে বসে পার করছিস সেটার জন্য কষ্ট লাগবে, ভেবে দেখ বলে কাকু যাবে। অর্জুন এসে জড়িয়ে ধরে, কারণ তার বাবা তাকে যেভাবে সাপোর্ট করেছে অন্য কেউ এভাবে করেনি। সিন কাট করে 4 মাস সামনে নিয়ে আসে। অর্জুনদের মূলত কার সার্ভিসিং এর দোকান রয়েছে, যেটা বেশ বড় সড়ো, নাম ডাকালা ভালো। অর্জুন এখন সেখানেই তার সময়টা দেয়। তার বাবা তাকে ভরসা করে। আজ কাকুর একটু কাজ আছে তাই চাবি অর্জুনকে দিয়েই সে সকাল সকালে চলে যায়। আর কাকু যাওয়ার সঙ্গে সঙ্গে সব পান্টারা সেট আপ পাল্টে ফেলে। মানে অর্জুন তার আরো কিছু বন্ধুদেরও সঙ্গে নিয়েই এখানে কাজ করে। সবাই তার বাবার ব্যাপারে কথা বলছে যে সে খুব ভালো একটা মানুষ। এখানে একটা আর্টিকেলের পেজে অর্জুন কিছু একটা দেখতে পায়, ব্যাস ভালো করে দেখে কীর্তির ছবি। হলো মানে হায়দ্রাবাদের বিভিআইটি কলেজের এয়ার দিতে তারা ভালো স্টুডেন্টদের ছবি লাগিয়েছে, যার মাঝে কীর্তিও একজন। অর্জুন ফোন করে সুরেশকে, ভাই কি করছিস? সুরেশ বলে হিরো আলমের গানে মুজরা করছি, করবি আয় আয়। অর্জুন বলে ভাই জীবন মরণের ব্যাপার, শোন না। কি হয়েছে বল? অমুক কলেজে একটু খোঁজ নে তো। কেন? কীর্তি সেখানে পড়াবে, খবর পেলাম। সুরেশ খবর নিচ্ছে। 2 মিনিট না যেতে অর্জুন আবার ফোন দেয়, ভাই কি হলো পেলি? মানে সে এতটা এক্সাইটেড যে তার তর্স হয়েছে না, সইবে কি করে, এতদিন পর তার খোঁজ পেয়েছে। যাক, একটু পর সুরেশ কল ব্যাক করে, বেটা কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি কলেজে যা, টিসি নিয়ে চলে আয়, ও এখানেই পড়ে। এই সেরেছে, ছেলের মুখে হাসি দেখতে পাচ্ছেন। অর্জুন পরের দিনে তার কলেজে যায়। স্যার টিসি লাগবে। প্রিন্সিপাল বলে এতদিন পর কলেজের কথা মনে পড়লো, তাও এলি টিসি নিতে? তো কোথায় যাবি নিজেকে উৎসর্গ করতে? স্যার হায়দ্রাবাদ। আচ্ছা হায়দ্রাবাদ, ওখানে কি তোর দাদার কলেজ আছে যে তোকে গেলেই ভর্তি করে নিল? অর্জুন বলে স্যার টাকা পয়সা দিয়ে কি না হয়। স্যার বলে আচ্ছা তাহলে তো ব্যালেন্স চেক করতে হয়। অর্জুন মনে করে স্যার টাকার কথা বলছে। পিয়ন বলে ওই হাফ বয়েল জায়েদ খান, স্যার টাকার কথা না, কতগুলো ব্যাকলগ রয়েছে তার ব্যালেন্সের কথা বলছে। অর্জুন বলে ওটা তো মাশাআল্লাহ অনেক আছে, 9টা। কি 9টা? তার মানে সারা বছরে জাস্ট একটা পাস করিস? আবে এতগুলো ব্যাকলগ দিতে হবে জেনে তুই ঘুমাস কি করে বে? তাহলে সাবজেক্টটা হয়তো খুব কঠিন। অর্জুন বলে স্যার ড্রয়িং। খুব কঠিন বেটা, সবগুলো ব্যাকলগ ক্লিয়ার কর, তারপর আমার কাছে আসিস, তারপর আমি টিসি দেবো, এর আগে পাবি না। যা পড়াশোনা শুরু কর। আর তো কিছু করার নেই, ভালোবাসার মানুষের কাছে যেতে হবে। ছেলে পড়াশোনা শুরু করে দেয়। যদিও বইয়ের পাতাতে না জানি কি মেডিসিন দেওয়া থাকে, পড়তে বসলেই ঘুম ধরে, কিন্তু মেয়ের নেশা কাকা ঘুম ভেঙে দেয়। পড়াশোনা না করে উপায় নেই, ছেলে একেবারে ডুবে যায়। তারপর এক্সাম দিয়ে সবগুলো ব্যাকলগ ক্লিয়ার করে প্রিন্সিপালের কাছে আসে। স্যারও অবাক, কি করে করলো সে, যেহেতু করেই ফেলেছে টিসি দিয়ে দেয়। এখন আর ছেলেকে কে থামায়? সে চলে আসে হায়দ্রাবাদের বিভিআইটি কলেজে। অর্জুন এসেছে, একজনকে জিজ্ঞেস করে মেকানিক ডিপার্টমেন্টটা কোন দিকে বা ক্লাস কোন দিকে, সে বলে দেয়। অর্জুন রওনা দেয়। যেতে যেতে এখানে নজরে আসে কীর্তিকে। ব্যাস কীর্তিকে দেখে অর্জুন এতটা খুশি হয়ে যায় যেন তার মাঝে গঞ্জনা 3 ঢুকে গেছে। আহা ইতনা খুশ। অপেক্ষা করছে, ক্লাস শেষ হলে কীর্তি যাচ্ছে, অর্জুন ডাকে ওই কীর্তি। অর্জুনকে দেখে কীর্তি বেশ অবাক, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আর সেই খুশিতে ভাই দিদিকে নিয়ে চলে যায় পাগলের দেশে। ভাই সেদিকেই ছিল, কীর্তির ধ্যান ভেঙে দেয়। মানে অর্জুন এতক্ষণ তাকে নিয়ে এইসব কল্পনা করছিল আর কি। তুমি এখানে অর্জুন? অর্জুন বলে আরে আমি এতদিন পর আসলাম আর তুমি, চলো আমার সঙ্গে ক্যান্টিনে চলো। দুজন যাচ্ছে। সিন কাট করে বিকেলে সুরেশের কাছে নিয়ে আসে, যে তার একটা ফ্রেন্ডকে নিয়ে বাসায় আসছে আর অর্জুনের ব্যাপারে বলছে যে সে পাক্কা প্রেমিক, ঠিক মেয়েকে এত করে পটিয়ে বাসায় এনেছে। রুমের ভিতরে এসে দেখে অর্জুন কান্না করছে। আরে ভাই তুই তো মাত্র বললি কীর্তির সঙ্গে এখানে বসে কাঁদছিস মানে? অর্জুন বলে আমার সব শেষ হয়ে গেছে। সুরেশ রেগে যায়, আবে সিরিয়ালের মতো ঢং না করে কি হয়েছে সেটা বল। অর্জুন দেখায় ক্যান্টিনে কি হয়েছে। তো অর্জুন জিজ্ঞেস করে কি সমস্যা তোমার, বলো তো, ফোন নেই কল নেই, কি হয়েছিল তোমার? কীর্তি বলে আমার কথা পরে বলছি, আগে তুমি বলো তুমি এখানে কেন? যদি জাস্ট আমার জন্য আসো তাহলে শোনো আমার বয়ফ্রেন্ড রয়েছে। মিউজিক।
শুনে এরাও অবাক, ভাই কি বলছিস? অর্জুন তো কান্নাকাটি করে যাচ্ছে, তার জন্য সে একবার সব ব্যাকলগ ক্লিয়ার করে কত কি না করে এখানে আসলো, আর এসে শুনে বয়ফ্রেন্ড রয়েছে, কেমন লাগবে? যেদিন সে তাকে প্রপোজ করেছিল সেদিন তো ঠিকই মুস্কি হেসেছিল, আর আজ এই কথা, এরা তো মজা নিচ্ছে। এই ভাই সাহেব বলে, ভাই তুমি এসব খোঁজ না নিয়েই এখানে এসেছো? অর্জুন সুরেশের দিকে চেয়ে আছে, কারণ সে তো খোঁজ নিয়েছে, এত বড় আগাম হলো, এখন আর কি করবে? অর্জুন ব্যাগ গুছিয়ে নিচে বাসায় চলে যাবে। ভাই সাহেব বলে, ব্রো তুমি এইভাবে চলে গেলে কি করে হবে? হতে পারে তাদের মাঝে ঝগড়া হবে, বা হতে পারে দুদিন পর ব্রেকআপ হয়ে যাবে, তখন তো তোমার রাস্তা ক্লিয়ার হবে, লেগে থাকো। অর্জুনের আইডিয়াটা ভালো লাগে। অর্জুন বলে, আচ্ছা এই মালটাকে, সে কি আমার থেকে বেশি হ্যান্ডসাম? চলো ওর সঙ্গে মিল লাগাই। সিন ডাইরেক্ট মিলেই আসে, মানে এই সেই কীর্তির বয়ফ্রেন্ড রাহুল, যে খেলায় খুব পারদর্শী। অর্জুনদের কলেজেরই সে, আর তার সঙ্গে ম্যাচ পড়েছে সুরেশদের কলেজের। অর্জুন বুদ্ধি করে রাহুলের সঙ্গে উঠেছে যাতে সে ভালো খেলে কীর্তিকে ইমপ্রেস করতে পারে, কিন্তু রাহুল তাকে চান্সই দিচ্ছে না। রাহুল আবার লাস্ট বলে গিয়ে দৌড়াবে, অর্জুন আর দৌড়ায় না। যাক, ওভার শেষ হয়ে যায়, লাস্ট ওভার খেলার চান্স পেয়েছে অর্জুন। সুরেশের সঙ্গে তার প্ল্যান ছিল সে ইচ্ছে করে বল খেয়ে এই ম্যাচটাকে হারবে, কিন্তু একদম শেষে যখন 1 বলে 6 রান লাগে, কীর্তি উঠে অ্যাপ্রিসিয়েট করতে থাকে, কামান রাহুল কামান। ব্যাস, ছেলে সব ভুলে একটা ছক্কা মেরে দেয় আর তাদের টিম জিতে যায়। সুরেশ তো রেগে যাচ্ছে, আবে কি করলি এটা? অর্জুন নিজেকে ম্যান অফ দ্য ম্যাচ ভাবা শুরু করে দিয়েছে, মনে করে কীর্তি এসে তাকে হাক করবে। কীর্তি আসে ঠিকই, কিন্তু হাক করে রাহুলকে। হলো বেচারা। এদের খুশি দেখে অর্জুন তো জ্বলে যাচ্ছে। যাক, পরের দিন অর্জুন কীর্তিকে ধরে, আচ্ছা তোমাদের লাভ স্টোরি তো আমাকে কখনো বলনি, বলো দেখি তুমি কিভাবে তাকে পছন্দ করলে। কীর্তি ফ্ল্যাশব্যাক শোনায় যে একদিন সে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল, কিছু ছেলে পেলে তার জুস কেড়ে নিয়ে যায়, সে তাদের মারতে যাবে, রাহুল এসে তাকে থামায় আর তার জুসটা তাকে দিয়ে মাথা শান্ত করায়। শুনে অর্জুন অবাক, কি এটা কোনো কারণ হলো? ছি। রাহুল বলছে, এমনি কি মুমিন ভাই বলে, সুন্দর মেয়েরা সবসময় বোকামে করে। তো কথা বলছিল, কীর্তির ফোন আসে, মানে সে কিছু টাকা চেয়েছিল তার একটা ফ্রেন্ডের থেকে, সে দিতে না করলো। অর্জুন জোর করে শুনে নেয় ঘটনা কি। কীর্তি বলে তার কিছু টাকা লাগবে, ব্যাস ছেলের ভিতরে আশিক জেগে ওঠে। কীর্তিকে বলে তার চিন্তা করতে হবে না, সে ব্যবস্থা করে দিবে। ওকে। বিকেলে ভাবে সে হুট করে এতগুলো টাকা কই পাবে, তার বাবার কাছে চাইলে তো কৈফিয়ত দিতে হবে। তার দাদি তাকে একটা চেন দিয়েছিল, সে সেটা বন্ধ করে কিছু টাকা পায়, সেগুলো গিয়ে কীর্তিকে দিয়ে দেয়। কীর্তি তো নাহ করতে করতে নিয়ে নেয়, আর ওই মিষ্টি করে একটু হাসি দেয়, আর এতেই ছেলে একেবারে গুলগুলা হয়ে যায়। সুরেশকে ফোন দিয়ে খুব পাট নিচ্ছে, ভাই আজ তো আসলে বাস্তবেও কিন্তু এমনই হয়, ভালোবাসার মানুষের একটু খুব ছোট কোনো হেল্পও করতে পারলে নিজেরই এতটা খুশি লাগে যতটা নিজের কোনো কাজেও লাগে না। সিন আবার 2 দিন সামনে আসে কলেজ মাঠে। এরা বসে বসে রাহুলকে নিয়ে গসিপস করছে। একটু পরেই কীর্তি আসে ব্যাগ নিয়ে, রাহুলকে দিয়ে বলে, হ্যাপি পয়দা ডে রাহুল। এরা শর্ট খায়, মানে অর্জুনের থেকে টাকা নিয়ে রাহুলকে গিফট করলো। অর্জুনের খারাপ লাগে। রাতে বন্ধুদের মাঝে সেটা নিয়ে কথা হচ্ছে যে বন্ধুরা টাকা চাইলে কোনো শালা টাকা বের করে না, আবার মেয়ে জাস্ট চাইতে দেরি, মনে হয় কলিজা বের করে দেবে, মানে অর্জুনকেই তারা শোনাচ্ছে আর কি। সে আর কি করবে, ওভার অ্যাক্টিং করে যাচ্ছে। এরপর সিন 3 দিন সামনে নিয়ে আসে। অর্জুন ঘুমাচ্ছিল, সুরেশ দৌড়ে এসে ডাকা শুরু করে, ভাই ভাই ওঠ, তাজা খবর আছে। আবে ওঠ না। কি হয়েছে বে? সুরেশ বলে, আবে কি ঘটেছে জানিস? আরে কি হয়েছে সেটা বলতো। সুরেশ বলে, রাহুলের তো মুখোশ খুলে গেছে। কি? ও কীর্তির পেছনে আরেকটা গাড়ি চালাচ্ছিল, দুজনকে একসঙ্গে কেউ দেখে ভিডিও করে নিয়েছে, আর এই সিন কীর্তিও দেখেছে। কলেজে চল, আজ কিছু তো একটা হবে। ব্যাস, অর্জুন তো খুব খুশি যে তার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। কলেজে এলে তাই হয়, কীর্তি সবার সামনে রাহুলকে থাপ্পড় মেরে দেয়। অর্জুন মনে করে এটাই সুযোগ, তাকে সাহারা দিয়ে সে মনে জায়গা নিবে। ফোন দিয়ে তেল মারতে থাকে। কীর্তি বলে তার ভালো লাগছে না। অর্জুন বলে, তার মানে তুমি কিছু খাওয়াওনি? দাঁড়াও, আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বলে ছেলে বাসায় এসে ইউটিউব দেখে দেখে রান্না শুরু করে দেয়। এরা মনে করে যাক ছেলে ভালো হয়ে গেছে, আজ বুঝি রান্না করে আমাদের খাওয়াবে। বাট না, রান্না হয়ে গেলে অর্জুন খাবার প্যাক করতে থাকে। আবে কি করছিস? অর্জুন বলে, সরি বয়েস, এসব আমার কীর্তির জন্য, ও অসুস্থ তো বাইরের খাবার খাওয়া যাবে না, এই জন্য আমি রান্না করে নিয়ে যাচ্ছে। এরা তো আবার ফিরে আসে। পানির বোতল ছেড়ে গেছে, ফুটানো পানি ছাড়া নাকি তাকে খাওয়া যাবে না। এরা লাইক শালা একেই বুঝি বলে বোকা চৌধুরী পরিবারের ছেলে। যাক, ছেলে খুব মুড মোশন নিয়ে আসছে, আজ কীর্তিকে ইমপ্রেস করেই ফেলবে। আরে ও 200-300 গ্রাম মূর্খ মানব, এত খুশি হওয়ার কি হলো? একটু ভালো করে ভদ্রমতো হেঁটে যা। যাক, অর্জুন এসে যে দরজাটা খোলে তার চোখ বড় হয়ে যায়, না জানি কি দেখেছে। অর্জুন বেটা কি হলো? ক্যামেরা ঘুরালে আমরা দেখি এই কাহিনী। মিউজিক। মজা নিয়েছেন, এবার সিরিয়াস হওয়া যাক। তো অর্জুনের মনটা আবারও টুকরো টুকরো হয়ে যায়। বেচারা কত আশা নিয়ে এখানে এসেছিল, তার খুব খারাপ লাগে। কীর্তিকে পাওয়ার ভরসা সে আবারও হারিয়ে ফেলে। বৃষ্টি শুরু হয়েছে,
অর্জুনের চোখের পানি বৃষ্টির সঙ্গে মিশে যাচ্ছে। পরে বাইকের স্ট্যান্ড উঠাতে গিয়ে অর্জুন সেখানেই পড়ে যায়। আর এবার সে জোরে জোরে চিল্লে কান্না শুরু করে, মানে একসঙ্গে দুই ব্যথার চাপ একবারে। পায়ে বেশ লেগেছে, তাতে আর কি, মনে যে ব্যথা পেয়েছে সেটার কি করবে। দ্বিতীয়বারের মতো অর্জুন আবারও কীর্তিকে হারালো। সিন বর্তমানে আসে। কি আপনাদের মনে আছে তো? অর্জুন একটা লকেট বের করে সামনে ধরে, মানে এই লকেটটা কীর্তি তাকে দিয়েছিল, গিফট করেছিল। কখন কিভাবে চলুন তাহলে এর পিছনে যাই। ওই দিনের পর অর্জুন নিজেকে একদম গুটিয়ে নেয়, না কীর্তির পেছনে যায় না অন্য কোনো মেয়ের। জবের পিছে লেগে পড়ে, অনেক ইন্টারভিউ দেয়, কিন্তু কাজ হয় না। সবার একটাই কথা, এক্সপিরিয়েন্স লাগবে। অর্জুন ট্রাই করে যাচ্ছে, মাঝে আর কীর্তির সঙ্গে দেখাও হয়নি, যোগাযোগও হয়নি। এভাবেই দিন যাচ্ছিল। একদিন অর্জুন বন্ধুদের সঙ্গে পাবে ছিল, কীর্তির ফোন আসে। এতদিন পর সে ফোন করেছে। এরা তো নিষেধ করে ফোনটা ধরতে, বাট অর্জুনের মন মানে না, সে ফোনটা রিসিভ করে। ওপার থেকে কীর্তি তাকে দেখা করতে বলে। অর্জুন বলে সে যাবে। পরের দিন অর্জুন একটা রেস্টুরেন্টে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর কীর্তি আসে। আগের চেয়ে অনেকটা মডার্ন হয়েছে। অর্জুন হা করে দেখে যাচ্ছে, কারণ বেশ কিউট লাগছে। হাই হ্যালো হয়, কে কি করছে, কি অবস্থা আছে, কথা হচ্ছে। কীর্তি বলে সে তাকে একটা কথা বলতে এখানে ডেকেছে। কি কথা? কীর্তি বলে আজ আমি একটু মদ খাবো, তুমি কি ব্যবস্থা করে দিতে পারবে? অর্জুন তো মনে মনে হাসছে। সে ভেবেছে কি না কি বলবে, উল্টো ব্যাপার এটা। কীর্তি রিকোয়েস্ট করছে, প্লিজ একটু ব্যবস্থা করো না। ওকে তো চলো। কীর্তিকে নিয়ে এখানে আসে, খোলা মাঠে খাবে। দুজন বসে পড়ে বোতল নিয়ে। অর্জুন খাবে না, কীর্তি অমনেই মেরে দেয়। দেখতে দেখতে সে অনেকগুলো খেয়ে ফেলে, আর সেখানেই মাতলামি করে। অর্জুনের তো ফাটতেছে, কারণ ভালোবাসার মানুষ এত কাছে, কিন্তু কিছু করা যাবে না। অনেকটা মজা মস্তি করে অর্জুন কীর্তিকে তাদের ফ্ল্যাটে নিয়ে আসে, কারণ রাত হয়েছে, কি করে একা পাঠাবে। সুরেশ তো রেগে যাচ্ছে, সে আবার কেন তার পিছে পড়েছে, কেন এখানে এনেছে, এটা সেটা লেস পেতে বলছে। অর্জুন বলে আরে ছাড় না, এমন অবস্থায় একা কি করে ছাড়ি, চল ও ঘুমাক। পরদিন সকালে অর্জুন তাকে দেখে যাচ্ছে, কীর্তির ঘুম ভাঙে। আমি আমার বাসায়। কটা বাজে? 8টা। বাপরে, যেভাবে মাথা ধরেছে। কিছু আনবো তোমার জন্য? কীর্তি বলে ওসব ছাড়ো, আগে বলো কাল কি তোমার সঙ্গে আমি মিসবিহেভ বা কোনো ঝামেলা করেছি? অর্জুন বলে ছাড়ো ওসব, আরে বলো না কাল রাতে কি করেছি। অর্জুন দেখায়, ডাবের পানি খেয়ে এসে গাড়ি নাই, পুলিশ ধরে, সেখানে উল্টো পাল্টা কাজ করে। সে রিকোয়েস্ট করে গাড়ি ছাড়িয়ে নিত, আবার তার মাতলামিতে অফিসার শেষমেশ গাড়ি দেয়ই না, তাদের সেশন করতে বলে। উপায় না পেয়ে হেঁটে কোলে করে তাকে বাসায় নিয়ে আসে। এমন আরো অনেক জ্বালান সে জ্বালিয়েছে। কীর্তি বলে সরি অর্জুন, কাউকে যেন এসব বলো না। ঠিক আছে, বলবো না। পরের দিন সেশনে গিয়ে ক্লাস করে, গাড়ি নিয়েই বের হয়। কীর্তি একটা বুটিক চালায়, যেটা বেশ উন্নত, ভালো সেল হয়। একটা অর্ডার পেয়েছে, সে ডেলিভারি দিতে যাবে। অর্জুনকে বলে সে কি তাকে নিয়ে যাবে নাকি। অর্জুন কি আর না বলবে? কীর্তি চেঞ্জ হয়ে এলে অর্জুন তাকে দেখে যেন আবার নতুন করে প্রেমে পড়লো। মাল ডেলিভারি দেয়, তারপর সারাদিন একটু ঘোরাফেরা করে সন্ধ্যায় কীর্তিকে বাড়ি পৌঁছে দেয়। কীর্তির ভিতরে যাবে, অর্জুন থামায়, বলে দেখো আঁকে বাঁকে বলে লাভ নেই, আমি তোমায় এখনো আগের মতোই ভালোবাসি, তুমি কি? কীর্তি আবারও আগের মতো হেসেই চলে যায়। অর্জুন তার থেকে এবার হাঁ বা না মুখে শুনবে, তাই এখনো অপেক্ষা করতে থাকে। পরে কীর্তি বলে তুমি যাও, পরে আমি তোমায় জানাবো। হার লক্ষণ বোঝা যাচ্ছে। অর্জুন চলে যায়। পরের দিন দুজন মিলে এক জায়গায় আসে, সেখানে ভালোবাসা নিয়ে কথা হচ্ছিল। অর্জুন বুঝাচ্ছে সে কীর্তিকে কতটা ভালোবাসে। কীর্তি একটা রিং বের করে বলে, এটা আমার বাবার একমাত্র গিফট, যেটা আমি শেষ সময় পেয়েছি। আমি সব থেকে বেশি ভালোবাসি এই রিংটাকে, আজ এটা তোমায় দিয়ে দিলাম, প্লিজ আমাকে কখনো জানি ছেড়ে যেও না। বলে কপাল একটা খামচি দেয়। খামচি মানে ইউ নো হোয়াট আই মিন। আর গান শুরু হয়। এরপর থেকে দুজন খুব ভালো সময় কাটাতে থাকে। ঘোরাফেরা, খাওয়া দাওয়া, রোমান্টিক মুহূর্ত, সবকিছু মিলেই সময়টা ভালো যাচ্ছে। আর সুযোগ পেলে অর্জুন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, এখানেও দিয়েছে। একই কথা, এক্সপিরিয়েন্স লাগবে। অর্জুন বলে সে যে কাজের জন্য এখানে এসেছে তার কনফিডেন্স আছে, সে সেটা খুব ভালো করেই পারবে। একবার তাকে চান্স তো দেওয়া হোক, তা না হলে এক্সপিরিয়েন্স হবে কি করে। অফিসার চেয়ে থাকে, মানে কথার তো যুক্তি আছে। সে তাকে পরের ইন্টারভিউ দিতে বলে, কারণ তার জব কনফার্ম হয়ে যাবে। অর্জুন ধন্যবাদ দিয়ে বের হয়। আরেক ইন্টারভিউ দিতে ঢুকবে, কীর্তির ফোন আসে। হ্যালো কীর্তি। ওপার থেকে একটা ছেলে মানুষের ভয়েস আসে, এই ফোনের মালিক অ্যাক্সিডেন্ট করেছে, অমুক হসপিটালে অমুক জায়গায় আছে, তাদের আসুন। ব্যাস, অর্জুনের যেন জানটা বের হয়ে গেল। ইন্টারভিউ সব ফেলে ফুলে দিয়ে ছুটে যায় হসপিটালে। গিয়ে দেখে কীর্তি শুয়ে আছে। বেশি কিছু হয়নি, হালকা চোট পেয়েছে। অর্জুন তার কাছেই থাকে। হুঁশ ফিরলে অর্জুন তাকে ধরে কান্না শুরু করে, মানে সে ভয় পেয়ে গেছে যদি তার বড় কিছু হয়ে যেত। কীর্তি শান্ত হতে বলে, আরে কিছু হয়নি তো আমার বাবা, শান্ত হও। পরে বাসায় এসে অর্জুন অফিসারকে ফোন করে বলে সে ইন্টারভিউ দিতে পারেনি, একটা ঝামেলা হয়েছিল, তাকে যেন চান্স দেওয়া হয়। কাকু তো রেগে যায়, সেন্স নাই কি তোমার, কথার মূল্য বোঝো না, এটা সেটা অনেক কিছু বলে তাকে অপমান করে। চাকরিকে আর দিবে, যা আরো যা মেয়ের পিছে। সিন 2 দিন সামনে আসে। অর্জুন কীর্তিকে নিতে এসেছে, বাইরে যাবে। গাড়ির হর্ন শুনে আন্টি বুঝতে পারে ঘটনা কি। কীর্তিকে ধরে, বেটি কি করছিস তুই, সব ঠিকঠাক আছে তো? কি করে ছেলেটা? কীর্তি সবকিছু বলে, সঙ্গে এটাও যে কিছু করে না, তবে তাড়াতাড়ি কিছু করার চেষ্টা করছে। আন্টি বলে বেটা ভালো জব বা টাকা পয়সা ছাড়া, কিন্তু বলে মা যবে ও জব পাবে তবে আমরা সামনে এগোবো, এছাড়া সামনে এগোবো না, ঠিক আছে এবার, বলে সে বের হয়ে যায়। সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যায় এই কফি শপে আসে। কীর্তি কথা উঠায়, অর্জুন তোমার জবের
জবের কি হলো? অর্জুন বলে হলো না, ইন্টারভিউ মিস করেছি তাই। কীর্তি খানিকটা বিরক্ত হয়ে বলে তোমার ইন্টারভিউ ছেড়ে দেওয়া উচিত হয়নি, জবটা পেলে না। অর্জুন বলে ছাড়ো না, ওসব হয়ে যাবে, চিন্তা করো না। কীর্তি বলে কবে হবে অর্জুন? এমন সুযোগ কি বারবার আসবে? অর্জুন বলে কীর্তি তোমার খবর শুনে ছুটে গেছি, এই জন্যই তো ইন্টারভিউটা মিস করেছি। এভাবে কেন? কীর্তি কথা ধরে বসে, ও তো তুমি বলছো আমার জন্য তোমার জব হয়নি, তুমি কেন গেলে? আর তাছাড়া সামান্য চোটে তোমায় কেন এভাবে ছুটে যেতে হবে? অর্জুন বুঝতে পারছে না সে তার জবের পিছে কেন পড়লো। অর্জুন বলে কীর্তি তুমি আমার জান, তোমার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি ছুটে না গিয়ে আগে দেখবো তোমার চোট কত গভীর, তারপর যাব? ছাড়ো, এসব তুমি বুঝবে না। কফির অর্ডার দিয়েছিল, ওয়েটার আনতে গিয়ে একটু ফেলে দেয় যাতে কফিতে কীর্তির পা মেখে যায়। সে পরিষ্কার করার জন্য ওয়াশরুমে যায়। সুরেশ ফোন করে, ভাই কি খবর, কিছু হচ্ছে? অর্জুন তাকে বলে তার মুড ভালো নেই। কি হয়েছে জানতে চাইলে অর্জুন বলে জব চলে যাওয়াতে কীর্তি আমাকে দোষারোপ করছে, ইয়ার ওর জন্য আমি ছুটে গেলাম, এখন ও বলছে আমি নাকি ভুল করেছি। জব না পাওয়াতে যতটা কষ্ট পেয়েছি ওর কথায় এখন বেশি কষ্ট পাচ্ছি। মনে হচ্ছে ওর সঙ্গে যদি আমার যোগাযোগ না হতো, সেদিন যদি আমি ওর ফোন না ধরতাম হয়তো জবটা পেয়ে যেতাম। ওর সঙ্গে যদি আমার সম্পর্কই না থাকতো তাহলে তো এতদিনে আমি, এবার যা হবার তাই হয়। এই সব কথা পেছন থেকে কীর্তি শুনে নিয়েছে। অর্জুন যখন দেখে কীর্তি তার কথা শুনে ফেলেছে তারও হুঁশ উড়ে যায়। কীর্তি বলে, ও তাহলে তোমার আসল রূপ এটাই, তুমি আমার নামে তোমার বন্ধুদের কাছে অভিযোগ করো? অর্জুন বোঝানোর চেষ্টা করে কীর্তি এমন কিছু। কীর্তি খুব কষ্ট পেয়েছে, কান্না শুরু করেছে। বলে মাঝে তো তোমার লাইফে আমি ছিলাম না, কই তখন তো কিছু করতে পারোনি, এখন তুমি আমাকে দোষারোপ করছো। অনেকগুলো কথা শোনায় অর্জুনকে। অর্জুন সহ্য করতে না পেরে সেও জবাব দেয়, ঠিকই বলেছো, তোমার সঙ্গে জড়ানোই আমার উচিত হয়নি, তুমিই সব করেছো। কি বললে? এতদিন কেন জব পাইনি? আরে পাবো কি করে? প্রপোজ করার পরের দিনেই তুমি আমায় কিছু না বলে গায়েব হয়ে গেলে, না ফোন না মেসেজ না খবর। একটা ছেলে যে তোমায় পাগলের মতো ভালোবাসে তার কি হবে একবার ভেবেছো? আমি পাগল হতে চলেছিলাম, তোমার সেই ঝটকা থেকে খুব কষ্টে বের হয়েছি। তারপর যখন দেখলাম তুমি এখানে রয়েছো, ছুটে এসেছি তোমার পিছনে। এসে কি দেখলাম? তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে বিন্দাস আছো। তারপরেও তোমার পিছে কুকুরের মতো ঘুরেছি। তুমি তোমার ওই চিটার বয়ফ্রেন্ডের সঙ্গেই থেকে গেলা, আমার কথা একবার ভাবলেও না। তোমার এসব দেখে আমি নিজেকে গুটিয়ে নিলাম। কত কি করে তোমার এই ঘোর থেকে আমি বের হয়েছি তুমি জানো? মাঝে মাঝে মরার চিন্তা পর্যন্ত এসেছে। বন্ধুরা আমায় সামলেছে। সব ভুলে যখন লাইফে কিছু করতে বের হয়েছি, সব ঠিকঠাক ছিল, তুমি ফোন করে দেখা করতে বললে। এখন তোমার জন্য আমি জব পেলাম না, আর উল্টো তুমি আমায় বলছো কেন জব ছেড়ে দিয়েছি। আরে সত্যি বলতে তুমি আমার জন্য সব থেকে বড় পানতি। ব্যাস এই কথাটা কীর্তিকে আরো হার্ট করে। কিন্তু বলে যেহেতু তোমার লাইফে আমি সব থেকে বড় ট্র্যাজেডি, তো ঠিক আছে, আজ থেকে আমাদের মাঝে সব শেষ, তুমি আর কখনো আমায় তোমার সামনে পাবে না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে যায়। আর এরপরই মাঝে অনেক সময় কেটে যায়, অর্জুন জব পেয়ে যায়, আর আজ মন্দিরে দেখা হয় যেখানে তার বিয়ের কার্ড পেল। তো এই হলো পুরো ঘটনা, বুঝতে পেরেছেন? ওদিকে অর্জুনকে দেখার পর কীর্তি আজ তার ডায়েরি বের করেছে, আর এখান থেকে মুভির দৃষ্টি পাল্টে যায়। এবার বিহাইন্ড দ্য সিন দেখুন কি হয়েছে। অর্জুন মনে করে কীর্তি তার প্রথম পছন্দ বা প্রথম প্রেম, কিন্তু সে জানে না কীর্তিরও সেই প্রথম। অর্জুন মনে করে সে তাকে প্রথম কলেজে দেখেছে, কিন্তু এমন না। কীর্তি আগে অর্জুনকে বাস স্ট্যান্ডে দেখেছে। সে রাহুলের যে ঘটনা বলেছে সেটা আসলে অর্জুনের ঘটনাই ছিল। কীর্তি তার মতো করে বলেছে যাতে অর্জুন বুঝতে পারে, কিন্তু সে পারেনি। কীর্তি লিখেছে, আমি জীবনে যদি কাউকে বেশি ভালোবেসে থাকি তাহলে সেটা ছিল অর্জুন। সেদিন কলেজের বোর্ডে কীর্তি অর্জুনের নাম লিখেছিল। সেই তাকে প্রথম প্রপোজ করেছিল, কিন্তু অর্জুন সেটাও বুঝতে পারেনি। সাধারণত মেয়েরা ছেলেদের থেকে বেশি রিজার্ভ থাকে, যার কারণে সরাসরি হয়তো মনের কথাটা বলতে পারে না, যেটা কীর্তিও পারেনি। সেদিন রাতে কীর্তি অর্জুনকে ফোন করে মনের কথা বলার প্ল্যান করেছিল, কিন্তু তার বাবা কোথা থেকে যেন হুট করে খুব চাপ নিয়ে আসে আর তাদের বের হয়ে যেতে বলে। সেই রাতে তাদের নিয়ে হায়দ্রাবাদে চলে যায়। কীর্তি অর্জুনকে কিছু বলতে পারেনি, কারণ তার বাবার পার্টনাররা তাকে ধোকা দিয়েছে। সে ভয়ে পালিয়ে এসেছে হায়দ্রাবাদে তার এক বন্ধুর বাসায়। 2 দিন পর কীর্তি যখন অর্জুনকে ফোন দিতে যাবে, তার মা চিল্লায় ওঠে। গিয়ে দেখে তার বাবার হুঁশ নেই, মানে সে মারা গেছে। কীর্তির দুনিয়া অন্ধকার হয়ে যায়, কারণ বাবারা হলো মেয়েদের হিরো। কীর্তি খুব ভেঙে পড়ে, আর এই মানসিক চাপ থেকে একটু বের হয়ে যখন আবার অর্জুনকে কল দিতে যাবে, দেখে ওই যে তার বাবার বন্ধু তার মাকে কথা দিচ্ছে সে তার ছেলের সঙ্গে কীর্তির বিয়ে দিবে, আর তার বাবার সব ঋণ সেই দেখে নেবে। তার মার এটা ছাড়া উপায় ছিল না, আর কাকুর সেই ছেলেই হলো রাহুল। কলেজে সেদিন কীর্তি অর্জুনকে দেখে ছুটে গেছিল মনে মনে, কিন্তু তার বিয়ে ঠিক হয়েছে বলে তার মা কথা দিয়েছে, এই জন্য সে রাহুলের ব্যাপারে অর্জুনকে সব বলে দেয়, তার কাছে যায় না। সেদিন ম্যাচ শেষে কীর্তি অর্জুনকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু রাহুল সেখানে থাকায় সে পারেনি। কীর্তি রাহুলকে কখনো ভালোই বাসেনি। অর্জুনের থেকে যে টাকা নিয়েছিল সেটা তার বাসার সিকিউরিটির বইয়ের ডেলিভারির জন্য তাকে ধার দিয়েছিল। রাহুলের জন্মদিনে যে গিফটটা সে নিয়ে গেছিল সেটা তার মায়ের দেওয়া ছিল, তার মা তাকে জোর করে পাঠিয়েছিল। রাহুলের 2 নম্বরে ধরা পড়াতে কীর্তি খুব বড় একটা সুযোগ পায়। সেদিন অর্জুন তাকে ফোন করে যে সাপোর্ট করেছিল তাতে সে ভীষণ খুশি ছিল। অর্জুনের খাবার আনার অপেক্ষা করছিল, ওদের আগ্রহে বসেছিল, কিন্তু তার মা রাহুলকে আর একবার চান্স দিতে
বলে, জোর করে তার কাছে পাঠায়। আর মন না চাইতেও তাকে অভিনয় করে যেতে হয়। আর তখনই আর্জুন সেখানে আসে। কীর্তি কি বা বলতো, তাই চুপচাপ সহ্য করে যায়। এরপর কীর্তি ইচ্ছে করে আর্জুনের সামনে যায়নি, কারণ সে নিজেকে এই সব কিছু থেকে মুক্তি করাতে চেয়েছে। কীর্তি তার বুটিককে খুব ভালো করে ধরে, খুব ভালো বিজনেস হয়। তারপর রাহুলের বাবার কাছে গিয়ে বলে সে এই বিয়ে করতে পারবে না, কিন্তু রাহুলের বাবা তাদের অনেক হেল্প করেছে, অনেক সাপোর্ট করেছে, তাই সে উপকারের প্রতিদান স্বরূপ কিছুটা ঋণ শোধ করতে অনেকগুলো টাকা কীর্তি রাহুলের বাবাকে দেয়, যেন রাহুলের বাবা তাদের উপর আর দাবি না রাখতে পারে। রাহুলের বাবা ব্যাপারটা বোঝে। এবার কীর্তি একদম ফ্রি, তার আর কোনো পিছুটান নেই। এই জন্য সে সেদিন মদ খাওয়ার বাহানায় আর্জুনকে ডেকেছিল, তারপর তার সঙ্গে সম্পর্কে জড়ায়। কিন্তু সেদিন যখন আর্জুন কীর্তিকে তার জব ক্যারিয়ারের জন্য তাকে দোষারোপ করে, কীর্তির মন ভেঙে যায়। দোষারোপ অব্দি ঠিক ছিল, আর্জুন তো তাকে পানতি বলে। কীর্তি আর্জুনের ভালোর কথা ভেবে তার সঙ্গে সম্পর্ক শেষ করে, যাতে আর্জুন সামনে এগোতে পারে। আর তাই হয়, সে জব পেয়েছে, কীর্তি অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। দুজনের কেউ কিন্তু মন থেকে হ্যাপি নেই। ডায়েরির শেষ পাতায় লেখা, তোমায় সারা জীবন মনে রাখবো, কখনো ভুলতে পারবো না, তোমায় খুব মিস করবো আর্জুন, ভালো থেকো। কান্না তো করারই কথা। তার মা এসে অতীতকে ভুলে নতুন জীবনের দিকে মনোযোগ দিতে বলে। ওদিকে এরা বারে এসেছে। আর্জুনের মুখের ভাব দেখে সুরেশ বলে, তুই কি বিয়েতে যাওয়ার প্ল্যান করছিস? খবরদার যাবি না ওখানে। আর্জুন চেয়ে থাকে, আর পরের সিনেই আমরা দেখি সে দাড়ি সাইজ করতে লেগে পড়েছে। একটু পর একদম হ্যান্ডসাম একটা লুকে রেডি হয়ে যায়, মানে সে বিয়েতে যাবে। এরা আর কি করবে? একটু পর চলে আসে বিয়ে বাড়িতে। কীর্তির রুমের ব্যাপারে শুনে তার রুমে চলে যায়। আর্জুনকে দেখে তো কীর্তি কাঁপতে শুরু করেছে। সবাই চলে গেলে কীর্তি আর্জুনকে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, কেমন আছো আর্জুন? কি করছো আজকাল? আর্জুন বলে, সফটওয়্যার কোম্পানিতে জব করি, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। আর্জুন পুরনো কথা বলতে থাকে। সে যে তাকে দোষারোপ করেছে সেটা তার ভুল ছিল, তার জন্য আজ অব্দি সে পস্তাচ্ছে। লাইফে টাকা পয়সা যতটা প্রয়োজন, প্রিয় মানুষটাকেও ততটাই পাশে প্রয়োজন। আরো বেশ কিছু কথাবার্তা বলে গিফট দিয়ে চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে বের হয়ে যায়। কীর্তি বুকের মাঝে তার দেওয়া সেই গিফট, তার বাবার রিংটা পায় আর হাউমাউ করে কান্না শুরু করে। এটা কি হয়ে গেল? একটু পর সামনে কিছু একটা দেখতে পেয়ে সে চুপ হয়ে যায়। ওদিকে আর্জুনের অবস্থা ভালো না। পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে, পা যেন সামনে যাচ্ছে না। ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে চোখের সামনে, কি করে ভালো লাগবে? ভালো ভালো মুহূর্তগুলো মাথায় চাপ দিতে থাকে। কোনো মতে সেখান থেকে বের হতে গাড়ি ছেড়েছে, পেছন থেকে চিল্লানি আসে, আর্জুন! আর্জুন গাড়ি থেকে নেমে দেখে কীর্তি। দুজনার চেয়ে থাকা দিয়ে আমাদের দেখানো হয় যে আর্জুন যখন কথা বলছিল তার মা পাশ থেকে সব শুনে নিয়েছে। তারপর যখন দেখলো তার বাবার শেষ চিহ্নটাও সে আর্জুনকে গিফট করেছিল, তার মানে সে আর্জুনকে কতটা ভালোবাসে, ভরসা করে। এই জন্য আন্টি আর্জুনের সঙ্গে বিয়ে দিতেই রাজি হয়ে যায়। ব্যাস, কীর্তি দৌড়ে এসে আর্জুনকে জড়িয়ে ধরে আর খুশিতে দুজন কান্না করে দেয়। তারপর একে অপরকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে থাকে আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো ব্যাপারটা আসলে এখানে ধৈর্য বা বুঝের। আপনি সামনাসামনি যা দেখছেন তার পেছনেও কোনো সিন থাকতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ভালোবাসার ক্ষেত্রে এমন বিহাইন্ড দ্য সিন খুব বেশি থাকে। গার্লফ্রেন্ড দেখা করতে চেয়েছে, দেখা করতে পারলো না, তার মানেই যে সে বাহানা করলো বা সে আপনাকে ভালোবাসে না এমন না। বাইরে আসার জন্য যে তাকে কি পরিবেশ পাড়ি দিয়ে আসতে হবে বা কি পরিবেশ সে সামলিয়েছে, পেছনের কাহিনী আমরা দেখিনি, আপনি দেখছেন না। ভালোবাসায় সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বোঝা, একে অন্যকে বোঝা। যদি আপনার পার্টনার আপনার পেছনের সিন না বোঝে, তাহলে খাতায় লিখে রাখুন, আপনি সারা জীবন স্যাক্রিফাইস করে যাবেন, ওই ছেলে বা মেয়ের মন কখনো জোগাতে পারবেন না। উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আচ্ছা, তো যাওয়ার আগে একটু কমেন্ট বক্স চেক করে যাবেন, আর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি যদি চান তাহলে সেখানে গিয়ে আমার একটু ফলো করে রাখতে পারেন। ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।